হ্যাঁ, আমি তো ঠিক করেছি হেলমেট, প্যাড, গ্লাভস সব পরে যাব সেন্সর বোর্ড মিটিংয়ে, কারণ প্রচণ্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর বাউন্সার। প্রশ্ন আর চালিয়ে যাচ্ছে। প্লেলিস্টটা বলো। না, সেটাও বলা যাবে না, না 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 না। এই সময়ের নাট্যাচার্য ব্রাত্য বসু। ওইসব বিতর্কিত ব্যাপার যে জিজ্ঞেস করবেন না। সৃজিত দাই বললো। না 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 না, আরো কিন্তু বোধহয় এডিট করতে হবে পরে তোমাকে। বাঙালির বরাবরই চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে ইন্টারেস্ট রয়েছে এবং 500 বছরেও সেই আমরা 5টাই থিওরি মেনে চলি যে এইগুলো হতে পারে। এবার কি হতে পারে তা নিয়ে তো নানা রকম মত রয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে 500 বছরেও সেটা পুরোপুরি জানা গেল না। আমি জানি না এর পিছনে কী কারণ, কিন্তু চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে একটা ছবি আসছে, ছবির নাম লহ গৌরাঙ্গের নামরে, এবং সেই ছবির জন্যই আজকে আমার সঙ্গে আড্ডায় রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং আমি তো বলবো আমার প্রিয় নাট্যকার, পরিচালক, অভিনেতা ব্রাত্য বসু। নমস্কার। আমার এই আজকের ইন্টারভিউটা একটু বায়াসড হতে পারে, কারণ আমি আগেই বললাম যে আমি থিয়েটারে মানে নাট্যকার ব্রাত্য বসুর হিউজ ফ্যান। তো আর সৃজিতদার ছবি তো ভালো লাগে, আমি তো তুমি Thank you. জানোই। ব্রাত্যদা, আমি যেটা দিয়ে শুরু করলাম, এই যে চৈতন্যদেব, অদ্ভুত একটা রহস্য ঘিরে আছে তাকে। আপনি কি বলবেন, আপনার কাছে চৈতন্যদেব? 50 বছর আয়ু, 1486, 1534 মৃত্যু। এবার তাকে, তার অন্তর্ধান, আমার মনে হয় যে এটা সৃজিতের ছবি। আমি নিজে যেহেতু অভিনয় করেছি এবং স্ক্রিপ্টটা প্রথম থেকে, স্ক্রিপ্ট যখন সৃজিত তৈরি করছে সেটাতে আমি খুব থরলি ফলো করেছি। মানে শুধুমাত্র চৈতন্যদেবের অন্তর্ধান এই ছবির বিষয় নয়, অন্তর্ধানকে কেন্দ্র করে বাঙালি যে প্রবহমানতা, বাঙালি কৌম বাঙালি আমি বলবো, যে বাঙালি নবদ্বীপ থেকে শুরু করে লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে আছে, সেই বাঙালির যে আবেগ, যেটা 500 বছর ধরে প্রবাহিত হলো। মানে চৈতন্যদেব এবং সুভাষচন্দ্রকে যদি পাশাপাশি রাখা যায়, একদম। সুভাষচন্দ্রের অন্তর্ধান নিয়েও সৃজিত একটা ছবি বানিয়েছে, তার নাম গুমনামি। তাহলে এই যে দুই বাঙালি, দুই পুরুষ, একজন রাজনৈতিক অর্থে এবং একজন শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক নয়, সামাজিক সংস্কারক হিসেবে, একদম। এই দুই পুরুষের কে অন্তর্ধানকে কেন্দ্র করে বাঙালির আবেগ এবং হাউতাস এবং দীর্ঘশ্বাস, এই এর 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 কোনো মানে রেজোনেন্স, অনুরণন এখনও আছে কিনা, এটা সৃজনশীল সৃজিত আমার মনে হয় এটা কান পেতে শুনতে চেয়েছে। সেটাই এই ছবির আমার মনে হয় যে মূল মানে যাকে বলে নির্যাস। ব্রাত্যদা যেটি বললেন, আমি ওটাই আসতাম যে তোমার কি এই ধরনের এই অন্তর্ধান রহস্য, তুমি গুমনামি করেছিলে যেটা নিয়ে একটা বাঙালির নেতাজির অন্তর্ধান রহস্য, এবং এখন চৈতন্যদেব, তোমার এগুলোতে খুব মানে আর কি ইন্টারেস্ট? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ইতিহাসে ইন্টারেস্ট। এবার সেই ইতিহাসে এই দুটি আমি ইনফ্যাক্ট আমার এটা অন্তর্ধান ত্রয়ীর তৃতীয় অধ্যায় বলা যেতে পারে, কারণ ভাওয়াল সন্ন্যাসীর অন্তর্ধান নিয়েও আমি এক যে ছিল রাজা করেছিলাম, সেটাও। কিন্তু সেখানে একটা ফিরে আসা ছিল। হ্যাঁ, সেখানে একটা ফিরে আসা ছিল। এখানে হ্যাঁ, কিন্তু সেই ফিরে আসাটা ভাওয়াল সন্ন্যাসীরই ফিরে আসা কিনা, কিংবা কোনো নাকি সেটা প্রিন্সলি ইম্পস্টার। হ্যাঁ, নাকি সেটা পার্থবাবুর যে বিখ্যাত বই প্রিন্সলি ইম্পস্টার, সেইটা নিয়েও একটা বিভেদ, একটা একটা বিবাদ ছিল, এবং সেইটা সেই ধারা অব্যাহত রেখে আমার মনে হয় ইতিহাসের সেই সব অধ্যায় যেগুলো কৌতূহল বা রহস্যাবৃত, সেটার দিকে ডেফিনেটলি আমার একটা ইন্টারেস্ট। আমি তো থ্রিলার বানাই এমনিতেও প্রচুর, সো আমার থ্রিলারের প্রতি একটা আগ্রহ থাকেই। আমার ইতিহাসের প্রতিও একটা প্রচণ্ড আগ্রহ আছে। সো সেই দুটো কোথাও একটা গিয়ে কম্বাইন করে গেলে হয়তো এই ধরনের অধ্যায় একটু বেশি মানে বেশি ফোকাস পায়, বেশি হাইলাইট পায়। বাট ব্যক্তিগতভাবে আমার যেটা 100% একমত আমি ব্রাত্যদার সঙ্গে, যে এটা কিন্তু অন্তর্ধানকে নিয়ে নয় গল্পটা। আমরা যদি পোস্টারে দেখি লাইফ অ্যান্ড টাইমস অফ শ্রী চৈতন্য মহাপ্রভু, তো অবভিয়াসলি লাইফের কথা যখন ওঠে, ডিসঅ্যাপিয়ারেন্সের কথা ওঠে, বা নানান থিওরির কথা ওঠে তার অন্তর্ধান নিয়ে, কিন্তু লাইফ অ্যান্ড টাইমসের মধ্যে আরও অনেক কিছু চলে আসে। তার যে শাশ্বত বাণী, মানুষে মানুষে বিভেদ ঘোচানোর যে বাণী, ব্রাত্যদা যেটা বলছেন যে সমাজের যে বিবর্তন, তার পেছনে সমাজ সংস্কারকের যে ভূমিকা। দেখুন, একটা জিনিস ঠিক যে এই ছবিটা রানা সরকার না হলেও হতো না,
কারণ সে তার নিজের মায়াপুরে জন্ম, সে নিজে জগন্নাথ দেবের ভক্ত, সে নিজে শ্রী চৈতন্যদেবের ভক্ত, এবং তিনি চৈতন্যদেবকে ঈশ্বরের অংশ হিসেবেই মনে করেন। কিন্তু একই সাথে তার তার সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক প্রেক্ষাপট, পটভূমিকা সম্বন্ধে সে প্রচণ্ড অবগত, এবং সেই আমাকে ঠেলে 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 জাতিস্বর এবং চতুষ্কোণের পর কী নিয়ে একসাথে কাজ করা যায় বলে এই বিষয়ে দীক্ষিত করেছেন। তার সঙ্গে অবভিয়াসলি শিবাশিস দা ছিলেন, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি রিসার্চের একদম মূল জায়গায় আছেন এই ছবিটা। তো সেইখানে এবার রানা একরকমভাবে শ্রী চৈতন্যদেবকে দেখেন, আমার আগ্রহ তার যে যুগপুরুষ হওয়া, যে মহামানব হওয়া ইন টার্মস অফ সোশ্যাল এভলিউশন, সেই জায়গাটা আমার কাছে খুব খুব জরুরি বলে মনে হয়েছে, এবং এই এই ছবিটা কিন্তু সেইটা নিয়ে অনেকটা বলে। অতি অবশ্যই তার সাথে নানান যেমন একটা বড় নদীর সঙ্গে নানান শাখা প্রশাখা জুড়ে যায়, তার সাথে এই ওনার জীবনের সঙ্গে কোথাও গিরিশ ঘোষ নটি বিনোদিনীর সম্পর্ক চলে আসছে, কোথাও রাই আর পার্থের সম্পর্ক চলে আসছে, মানে তিনটে যুগ মিলে তো এই গল্পটা। তো প্রত্যেকটা যুগের নিজস্ব যে গল্প বা আখ্যান সেটাও জুড়ে যাচ্ছে, কিন্তু প্রধান আখ্যান হলো এই তার বাণী, তার এই যে অ্যান্টি ওয়ার স্টেটমেন্ট, যে যুদ্ধ কখনো সমাধান হতে পারে না, সেই বাণী, সেই বিভেদ গোছানোর বাণী, জাতপাতের ঊর্ধ্বে গিয়ে মানুষকে মানুষের মতো ভালোবাসার এবং ঈশ্বর চিন্তার বাণী, যে এইগুলো মানে আজকের দিনে তো খুবই প্রাসঙ্গিক। আমরা দেখতে পাচ্ছি চারপাশে যা ঘটনা ঘটছে সেই নিরিখে। তো সেইটার কথাও কিন্তু বেশি করে বলে। ডেফিনেটলি ছবির শেষটা অন্তর্ধান নিয়েই, কারণ ওখানেও যে নাটকটা গিরিশ ঘোষ করছেন তারও শেষে অন্তর্ধান, সিনেমা শেষেও অন্তর্ধান, আর অ্যাকচুয়াল লাইফের জীবনের শেষেও অন্তর্ধান। যেমন সেই অন্তর্ধানটা কী হয়েছে, কীভাবে হয়েছে, সেই নানান থিওরি নিয়ে আলোচনাও আছে। এর বেশি আমি আর শুনতে চাই না, সব জেনে ফেললে খুব মুশকিল। 50 বছরের জীবনে একটা লোক সেই সময় দাঁড়িয়ে এই মানুষের মধ্যে ভেদাভেদ, বিশেষ করে বর্ণ বৈষম্য, সেটাকে সাম্যবাদের কথা বলা সেই সময় দাঁড়িয়ে, এবং সহিষ্ণুতা মানুষকে শেখানো, মানে একে অপরের প্রতি, এই বিষয়গুলো যেটা সৃজিতদাও বললেন যে এটা তো এখনো ভীষণভাবে রেলিভেন্ট। এবং সৃজিত যে কথাটা বলল, যে এই সময়কার যে পরিস্থিতি, যেখানে অসহিষ্ণুতাই একটা সব থেকে বড় সিগনেচার হয়ে গেছে, যেখানে অধৈর্য হওয়াটা বা পরমত অসহিষ্ণুতা, যেখানে একটা এখনকার গোটা ভারতবর্ষেই একটা বিশেষ বলবো যে চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে, সেখানে চৈতন্যকে নতুন করে স্মরণ করা, তার বাণীকে স্মরণ করা, এবং আমাদের বুঝতে হবে যে চৈতন্যের মৃত্যু যেহেতু এর ভাবনার কেন্দ্রে আছে, বা চৈতন্যের অন্তর্ধান, চৈতন্য কিন্তু অ্যাক্টিভ, মানে পলিটিক্যাল জায়গাতেও চৈতন্যকে আমরা দেখি যে উনি 1510 সালে পুরীতে গেলেন। পুরী থেকে উনি গেলেন বিজয়নগর, মানে যে এখন অন্ধ্রপ্রদেশ। বিজয়নগরের সঙ্গে কৃষ্ণদেবের সঙ্গে, রাজা কৃষ্ণদেবের সঙ্গে তখন উড়িষ্যার রাজা আমাদের প্রতাপরুদ্রর ঝামেলা চলছে, এদিক থেকে হুসেন শাহ উড়িষ্যা অ্যাটাক করবে। তো তার আগে চৈতন্যদেব এই কৃষ্ণদেব এবং প্রতাপরুদ্রর সন্ধি করেন, অর্থাৎ হি ওয়াজ পলিটিক্যালি অ্যাক্টিভ, যেটা হয়তো মানে এই ধর্মীয় সেকশনের ক্ষেত্রে একটা বড় স্বার্থে আঘাত লাগে। হ্যাঁ, তাহলে যখন একটা পলিটিক্যাল উচ্চারণ হচ্ছে, তখন সেটা কায়েমি শক্তিকে বরাবরই সেটা আঘাত করে এসছে। এই ছবিটাকে এই অ্যাঙ্গেল থেকেও দেখা যায়, কারণ এই ছবিতে সৃজিত যে চরিত্রদের মধ্যে নিয়ে এসছে, তাতে কৃষ্ণদেব না থাকলেও প্রতাপরুদ্র আছে, বিদ্যাধরও আছেন, থিয়েটারের মধ্যে দিয়ে আছে, কিন্তু আছেন, এক্সিস্ট করছেন তারা। মানে ভীষণ, এটা এক অর্থে ভীষণ পলিটিক্যালও একটা ছবি। অতি অবশ্যই। এই যে আর এর মধ্যে আরেকটা জিনিসও আছে, যে একটা ডায়ালগ আছে, যেটা যেরকম জগন্নাথ দেবের ভূমি, এটা লিঙ্গরাজেরও ভূমি। তো সেখানে একটা শাক্ত বৈষ্ণব যে একটা বিভেদ, বা সেখানে যে একটা মতাদর্শের যে ফারাক, এবং তার সাথে মানে $1 million কোয়েশ্চেন, সো হোয়াট হ্যাপেন্স টু দ্য মিলিটারি সভারেনিটি অফ আ নেশন অর আ নেশন স্টেট, সেই প্রশ্নটাও উঠে আসে, যে মানে রাজা যদি অহিংসায় বিশ্বাস করে, তাহলে রাজ্যের রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, এই প্রশ্নটা আবার তুলছেন বিদ্যাধর।
এবং সেইখানে একটা একটা দ্বন্দ্ব আমরা অ্যাড্রেস করছি, যেই দ্বন্দ্বটা নাটকে অ্যাগেন। কারণ আমার মনে হয় যেটা আজকের দিনে দাঁড়িয়েও খুবই প্রযোজ্য আমার মনে হয়। কারণ আমি আজকের দিনে যদি আমি নিজে বাংলা সিনেমার একটা অংশ এবং আমি প্রচণ্ড বাংলা নাটক দেখি, আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে দুটোকে কম্পেয়ার করি, অনেক বেশি চাঁচা ছোলা রাজনৈতিক বক্তব্য কিন্তু আমরা স্টেজে পাই। স্টেজ কিন্তু সবসময় সিনেমার থেকে এগিয়ে সামাজিক বিবর্তনের জায়গায় বা স্পষ্ট কথা স্পষ্ট করে বলায়, এবং সেটা নানান আঙ্গিক হতে, সেটা মেটাফর দিয়ে হতে পারে, সেটা কোনো পৌরাণিক মানে আজকে আন্তিগোনের একটা মডার্ন আমরা দেখতে পাই, বা সিজার যদি আমরা দেখি, এই যে রিইন্টারপ্রিটেশনগুলো, সেই রিইন্টারপ্রিটেশনগুলো রাজনৈতিকভাবে অনেক বেশি ক্ষুরোধার আমরা মঞ্চে পাই, সেই ক্ষুরোধার বক্তব্য, এবং একটা নির্ভীকভাবে যে গল্প বলা সেটা ভাই একটা তার খুব বড় কারণ অবভিয়াসলি যে নাটকের সেন্সর বোর্ড হয় না, আনসেন্সার্ড। সো সেইটা একটা খুব বড় কারণ, সেখানে আমাদেরও একটু হাত পা বাঁধা থাকে। এই যে কথা আরো একটা বড় কারণ বলতে সিনেমার সঙ্গে আমাদের এখানে সে থিয়েটারের সঙ্গেও আছে বরাবরই একটা এন্টারটেইনমেন্ট, এবং যেহেতু রূপলী পর্দা যেন বা একটু দূরাগত, যেন বা একটু দূরের ব্যাপার। রাইট। থিয়েটার যেহেতু মানে লাইভ, Live। এটা যেন বা তুলনায় একটু কাছের, এটা নৈকট্যের একটা মানে দাবি রাখে। একদমই তাই, একদমই তাই, 100% তাই। আর আরেকটা জিনিসও আছে যেটার জন্য, যেটা আমি গুমনামির সময় ফেস করেছি, যে আমি যখন ইনজাকশন পেলাম হাইকোর্ট থেকে যে এই গুমনামির ছবিটা করার রিলিজের আগে, তো সেখানে একটা খুব বড় যুক্তি ছিল, সেন্সর বোর্ডও সেই যুক্তিটাকে বারবার সাপোর্ট করে, যে একটা বিষয় নিয়ে বই থাকতেই পারে, কিন্তু সেই একই বিষয় নিয়ে সেই একই বইয়ের ওপর বই অবলম্বনে আমি যদি ছবি বানাই, সেটার সোশ্যাল ইম্প্যাক্ট অনেক বড়। সো সেখানে সেন্সারিংয়ের প্রয়োজন এসে পড়ে। তো যেই যুক্তিটা আমি কোনোদিনই বুঝিনি, আমি সেটা সেন্সর বোর্ডে, হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দাদা আপনি বইটাকে ব্যান করুন, আপনি ছবিটার উপর নিষেধাজ্ঞা কেন বসাচ্ছেন? আপনার যদি মনে হয় যে একটা বই সেটা এমন একটা থিওরি তুলে ধরছে বা কিছু থিওরি নিয়ে আলোচনা করছে বা যাই বিষয় নিয়ে করুক, যেটার আপনার যে নানান মত আলোচনায় আপনার মনে হয় যে সমাজের ক্ষতি হবে বা অসুবিধা হবে, তাহলে আপনি সেটাকে একদম মানে নিপিট ইন দ্য বাড, আপনি বইটাকে ব্যান করুন। আপনি বইটা বছরের পর বছর বই বেরোচ্ছে নানান বিষয় নিয়ে, নানান অন্তর্ধান নিয়ে, নানান কিছু নিয়ে, সে চৈতন্যদেব হোক, সে সুভাষচন্দ্র বসু তামাস যার ফলে করতে অত দেরি হলো। হ্যাঁ। বিশ্ব সাহানিক ছবি গোবিন্দ নিয়ালি করলেন, Right, কিন্তু অনেক পরে হলো, মানে ওই অডিও ভিজুয়ালের ওই জোরটা, Correct। অশুভ প্রভাবের ব্যাপারটা। রাইট। সো এই অডিও ভিজুয়ালের প্রভাবের জায়গা থেকে সেন্সর বোর্ড এবং হেন্স আমাদের হাত পা অনেক বেশি বাঁধা। কিন্তু এবার আমি তো সিনেমার মধ্যেও নাটক দেখাতে পারি, যেখানে গিরিশ ঘোষের চরিত্রের অবতারণা, এবং যেখানে ওটা বিকামস আ ভেরি পাওয়ারফুল টুল ফর মি ইভেন উইদিন আ ফিল্ম। সো এরকম অনেক আলোচনা, অনেক প্রেক্ষাপট, অনেক পরিণতি বা অনেক থিওরি আমি নাটকে অনেক অনেক ফ্রিলি হ্যান্ডেল করতে পেরেছি ইন দ্য ফিল্ম, রাদার দ্যান ইন দ্য ফিল্ম ইটসেলফ আর কি, মানে ফিল্ম টাইম লাইনে যদি আমি বলি সেইটার তুলনায়। রাজনৈতিক নাটকের কথা তুমি বললে অনেক কিছু, কিন্তু আমার তো রাজনৈতিক নাটক বললেই প্রথম যে নামটা মনে আসে সেটা উইঙ্কেল টুইঙ্কেল। চেনা খুবই। না, আমি কেন বলছি এই যে উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে এবার সেন্সর বোর্ডের কাছে আমি যাব, আমি তো জানি না। হ্যাঁ, আমি তো ঠিক করেছি হেলমেট, প্যাড, গ্লাভস সব পরে যাব সেন্সর বোর্ড মিটিংয়ে, কারণ প্রচণ্ড ভয়ঙ্কর বাউন্সার প্রশ্ন আসবে যে এইটা আপনি কেন বলেছেন। আমি তো বলিনি, এটা উনি লিখেছেন, কেউ একজন লিখেছেন, উনি লিখেছেন, এটা উনার কথা। হ্যাঁ, তো আমি তো বলবো সবাই ভাবে আমি লিখছি আসলে সৃজিত সেন। আমি তো বলতো না। হ্যাঁ, তো না, বাট দুজনে ডেফিনেট বাধ্যতা আমার সঙ্গে, আমি একটু বুকে বল পাই আর কি। না, কিন্তু না, সেই লড়াইটা আমিই লড়বো। না, সে তুমি যদি চাও আমি যেতে পারি সেন্সর। তাহলে ব্যাপারটা যা ভয়ঙ্কর হবে আমি একটা ছোট্ট মজার কথা বলি। আমি রানা আমরা এই ছবির সেন্সর বোর্ডে গেছিলাম, আর শিবাশিস দা 3টে ঝোলা নিয়ে, সেই ঝোলায় গোটা 22টা বই ছিল। আমরা যখন সেন্সর বোর্ড দেখা হয়ে গেছে, আমাদের ভেতরে ডাকলেন, আমরা ভেতরে গেছি, সবাই 6টা করে বই ক্যারি করে বইটা রেখে
হ্যাঁ বলুন। এবার বলুন, এবার ওরা সেটা সেই দৃশ্য দেখেই তারা খুব হচকচি এত বই কেন বলছে যে না আমাদের মনে হলো যে আলোচনাটা হবে তাতে আমাদের রেফারেন্স দিতে হবে যে এই সো সেরকম কিছু হয়নি লাকিলি। বাট উইঙ্কেল টুইঙ্কেলের ক্ষেত্রে একটা হবে, সেটা হবে, সেটার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। এই যে আমাকে সর্বক্ষণ জিজ্ঞেস করে রাজনৈতিক ছবি হয় না কেন হয় না, এই কারণেই হয় না যে অনেক যুদ্ধ করতে হয়, কাঠখড় করে একটা শব্দ রাখার জন্য, সেই শব্দের ঐতিহাসিক অনুরণনকে জাস্টিফাই করার জন্য, এটা বোঝানোর জন্য যে দিস ইজ নট পার্সোনাল, এটা ইতিহাসের দলিল, এটা আমার বক্তব্য নয়, এটা আমার চরিত্রের বক্তব্য। এবার আমার সৃষ্টি করা সেই চরিত্রের উল্টো দিকে যে বসে আছে তার কমপ্লিটলি আলাদা রাজনৈতিক বক্তব্য, আমি তো সেটাও বলছি। তো আমি যদি এটা বলতে পারি, আমি সেটাও বলতে পারি, তাহলে আমি কেন বলতে পারবো না আর কি। মানে আর আরেকটা হয় নাম। এবার আমি রাজনৈতিক পার্টির নাম, রাজনৈতিক ব্যক্তিত্বের নাম তো পাল্টাতে পারবো না, মানে তো কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়। সো সেই যুদ্ধের জন্য আমি তৈরি হচ্ছি আর কি। টুইঙ্কেল টুইঙ্কেল নাটকটা আমি এতবার দেখেছি ব্রাত্যদা, আমার ডায়লগগুলোও মুখস্থ এবং আমি প্রচুর সংলাপ রিটেন করেছি, কারণ ওষাধের ভাগ হয় না টাইপস আর কি ব্যাপারটা। না কিন্তু আমি একদম একটা বিধিসম্মত সতর্কবাণী দিই, আমরা লহ গৌরঙ্গের নাম নিয়ে কথা বলতে গেছি। আসলে তোমার দুজন ফ্যান আমরা বসে যে ওই আলোচনায় চলে গেছি। যাই হোক, ওটা নিয়ে তো আমরা সেই সময় একটা লম্বা আড্ডা নিশ্চয়ই দেব। তখন তো আমরা থাকবো। গিরিশ ঘোষের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আপনি গিরিশ ঘোষের আপনার তো গিরিশ ঘোষকে নিয়ে গিরিশ কথা আপনি সম্পাদনা করেছিলেন মিনার। উপন্যাসও লিখেছি, হ্যাঁ, অদমৃত আমি কথা। আসছিলাম সেটা আর কি, আপনি উপন্যাসও লিখেছেন। তাই এই চরিত্রটা যখন এলো আপনার কাছে, তখন মানে এটা কি একটু বেশি স্পেশাল? আমার কাছে খুব স্পেশাল। আমি সৃজিতের সঙ্গে, আমি সৃজিতের অনুরাগী। সৃজিত আমার কলেজের জুনিয়র। হ্যাঁ, সৃজিতকে আমি শুধুমাত্র ছবির লোক বলে মনে করি না, সৃজিত থিয়েটারের মানুষ। সৃজিত থিয়েটার করতো। আর যারা কলেজ স্ট্রিট পাড়ায় জল জল হাওয়া এবং আরো অন্য কিছু খেয়ে বড় হয়েছে, তাদের একটা নৈকট্য থাকে, ঠিক আছে, তো মানসিক নৈকট্য। তো সৃজিত আমাদের সময়ের একজন মানে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচালক। তো সৃজিতের সঙ্গে আমি কাজ করতে চাইছিলাম। সৃজিতের আগে একটা বোধহয় রাজকাহিনীতে আমার করতে বলেছিল, সেটা আমার করা হয়ে ওঠেনি তখন ব্যস্ততার কারণে। আর এইটা যখন গিরিশচন্দ্র ঘোষের কথা যখন সৃজিত প্রথমে রানা এবং তারপর সৃজিত আমায় বললো, তো আমি খুব গ্ল্যাডলি, আমি চরিত্রটা না শুনেই আমি অ্যাকসেপ্ট করলাম যে এটা তো করতেই হবে আমায়। যেহেতু গিরিশ ঘোষের চরিত্রটা আমি ওই বিষয়তে নিজের লেখার কারণে আমি খুব ভালো করে স্টাডি করেছিলাম। ওর জীবন সাল, জীবনের বেঁচে থাকা, জীবনের তিক্ততা, জীবনের উল্লাস, এগুলো আমার কাছে খুব মানে মানে সৃজিত লিখেওছে। আমি নিজে কয়েকদিন একটা লেখা লিখেছি যে যেভাবে ও বস্তুনিষ্ঠতার সঙ্গে লিরিক্যালিটি মিশিয়েছে এই চরিত্রের সংলাপে, এত কাব্যিক সংলাপ আছে এবং একই সঙ্গে এমন একটা বাস্তব বস্তুনিষ্ঠ সংলাপ আছে, এই দুয়ের মেলবন্ধন করানো সিনেমায়, মানে এটা থিয়েটারে হয় কিন্তু সিনেমায় যেহেতু একটা কঠোর স্বভাববাদী কাঠামোর মধ্যে দিয়ে আমরা যাই, হ্যাঁ, সেখানে এই 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 দুই ধরনের গীতল এবং বাস্তব, এই দুটো সংলাপকে মেলানো, এটা এত বড় কাজ করেছে সৃজিত এই ছবিতে, সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে এর মানে সত্যিকারের শৈল্পিক অভিঘাত মানে মারাত্মক। তো সেইটা মানে আমাকে যখন স্ক্রিপ্টটা পেলাম তখন সেটা আমাকে খুব হন্ট করলো। হ্যাঁ, তো সব মিলিয়ে গিরিশচন্দ্র আমার কাছে আমার জীবনে, এটা তো লাইফ টাইম রোল, তো আমার কাছে এটা খুব মানে আমার মানে যাকে বলে খুব স্পেশালি আমি এটাকে ট্রিট করেছি, ডিল করেছি। পারা না পারা তারপর দর্শক তো বিচার করবেন, দর্শকের হাতে ছেড়ে দেওয়া। ব্রাত্যদা, গিরিশ ঘোষকে নিয়েও অনেক রকম মানে মতামত রয়েছে, মানে তার মানে কি বলবো, কেউ তাকে ভিলেনের চোখেও দেখে যে নটি বিনোদিনীকে এক্সপ্লয়েট করেছেন। সত্যি করেছেন, হ্যাঁ, সত্যিই করেছেন। আর বঙ্গদেশে শিল্পের কাজ করছেন, জীবদ্দশায় অল্প বিস্তর ভিলেন হননি একটা, হ্যাঁ, মৃত্যুর পর তিনি হিরো, মৃত্যুর পর তিনি অপপবিত্র। আর সারা জীবন যখন কাজ করবেন, কখনো কড়াইতে, কখনো ওভেনে, কখনো মাইক্রোওভেনে, কখনো উনুনে, পুড়তে পুড়তে তাকে যেতে হবে। এইটাই, এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সত্য, জীবনানন্দের ক্ষেত্রেও সত্য, সবার ক্ষেত্রেই সত্য। তো গিরিশচন্দ্র বা তার ব্যতিক্রম হবেন কেন? আর আমরা যারা পোস্ট গ্লোবালাইজ, আমরা যারা ছোটো ছোটো ইকেবানা হয়ে বসে আছি, আমাদের ক্ষেত্রেও সত্য।
একদমই। আমি শ্রীদার কাছে জিজ্ঞেস করবো, যেহেতু ছবিটা 3টে টাইম লাইনের, সেখানে আমার হচ্ছে গিরিশ নিয়ে একটু কিছু বলার আছে। আমি ওটাই তোমার কাছে আসছি। সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে তুমি আমার মতনই ফ্যান বয়ের মতো। হ্যাঁ, আর তুমি আমিও মানে মানে আমারও অনেক প্রশ্ন ছিল, আমার মনে ছিল মাইকটা নিয়ে আমি হ্যাঁ, তুমি করো। না না ওরম ওরম কিছু না, না তুমি তুমি বলো না। আমি যেটা মানে মানে আমি ধরো আমি যখন অটোগ্রাফ করছি আমি ঠিকই করে নিয়েছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না করলে অরুণ চ্যাটার্জিটা আমি করবো না, মানে করার কোনো মানে হয় না। কারণ যে মেটা ইউনিভার্সের মধ্যে অটোগ্রাফ বিচরণ করে, যে সুপারস্টার একদম, তো একইভাবে আমার মনে হয়েছিল যে গিরিশচন্দ্র ঘোষের মধ্যে যে প্রথমত তার তার নাটক লেখার মানে নাট্য লেখনির যে ক্ষমতা, সেইটা অবভিয়াসলি চেহারার সাদৃশ্য তো একটা ডেফিনেটলি কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো এইটা লেখনির ক্ষমতা, 1 নম্বর। নাটক লেখার যে পিওর মেধা, আর বাকি সব কিছু আমি ছেড়ে দিলাম, জাস্ট পিওর নিটোল মেধা, সেই জায়গাটা, একটু অ্যারোগেন্স, একটু সোয়াগ যেটাকে আমরা বলি, এবং এবং এই যে তুমি বললে যে কারোর কারোর কাছে ভিলেন, কারোর কারোর কাছে হিরো, এই যে ধূসর, এই যে ধূসর রং, এই সব কিছু আমি এক জায়গায় ফেললে একটা নামই কিন্তু বেরিয়ে আসে, সেটা হলো ব্রাত্য বসু। এবার এই সব ব্রাত্যদার গিরিশ ঘোষ করাটা কোথাও একটা গিয়ে আমি মনে করি একটা শৈল্পিক সমাপতন, এবং ইট ইজ অলমোস্ট লাইক মানে প্রসেনজিৎ চ্যাটার্জির অরুণ চ্যাটার্জি করা, মানে যেটা একটা একটা অনিবার্যতা আছে এই কাস্টিংটায়, একটা অনিবার্যতা, মানে আর কে করবে, এই যে একটা প্রশ্ন আসে না যে আর কে করবে, হ্যাঁ, তো ওই ব্যাপারটা আমার গিরিশ ঘোষের কাস্টিংয়ে কিন্তু ব্রাত্যদার ক্ষেত্রে মনে হয়েছে। মানে এই সময় নাট্যাচার্য ব্রাত্য বসু। ওইসব বিতর্কিত ব্যাপার যে জিজ্ঞেস করবেন না। সৃজিত দাই বললো। না না না, আমি দেখো সেটা একটা, এই যে নাট্যাচার্য এই ইত্যাদি উপাধি, নাট্যচঞ্চু, নাট্যচঞ্চু, নাট্যবাচস্পতি, নাট্যবাচস্পতি, এইসব উপাধির মধ্যে আমি যাব না, কারণ এই উপাধিগুলো কিন্তু এই উপাধিগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই সময় এই ধরনের মানে যদিও আমরা ডেফিনেটলি মেগাস্টার, লেডি সুপারস্টার, পাওয়ার স্টার ইত্যাদি ইত্যাদি আমরা শুটিং স্টার আমরা শুনি, কিন্তু আমি কোনো উপাধির মধ্যে যেতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে আমি গিরিশ ঘোষ পড়লে যেই যেই জিনিসগুলো মাথায় আসে, যে অদ্ভুত মিশেলের কথা মাথায় আসে, তার মধ্যে ইনকনসিস্টেন্সি আছে, অসম্ভব মেধা আছে, অ্যারোগেন্স আছে, নিজের নিয়মে জীবন বাঁচার তাগিদ আছে, পরোয়া না করা আছে, সমাজের পরোয়া না করা আছে, কিন্তু আবার সমাজের কথা মাথায় রেখে কিছু ডিসিশন নেওয়া আছে, যেই ডিসিশনগুলো পরে মানুষ বিট্রেয়াল হিসেবে বা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছেন নটি বিনোদিনীর ক্ষেত্রে। সো এই সব কিছু মিলিয়ে যে রক্ত মাংসের জ্যান্ত মানুষটা গিরিশ ঘোষ, এবং আই এম সো লাকি, মানে আমি অ্যাকচুয়ালি ভাগ্যবান যে একটা শারীরিক সাদৃশ্যও আছে, কারণ শারীরিক সাদৃশ্যটা আমার কাজ করতে খুব সাহায্য করেছে, কিন্তু যে মানে অন্য সাদৃশ্য যা সেটার তো মানে সেই কোইন্সিডেন্সটার সঙ্গে সেটা না ম্যাচ করলে আমার কাস্টিং করতে খুব অসুবিধা হতো। হ্যাঁ, সো ধরো আমি বলছি কাঞ্চন এরম একটা মানুষ, ঠিক আছে, কাঞ্চন মল্লিক এরম একটা মানুষ যে প্রচণ্ড ভালো নাটক লেখেন, যার একটা আয়ুর্বেদিক, তাকে আমি গিরিশ ঘোষ হিসেবে প্রবল প্রস্থেটিক দিয়ে আমাকে কাস্ট করতে হতো। আমাকে মোটা বলছি। না, না, আমি মোটা বলছি না, আমি শুধু ঠিকই বলছি। আমি শুধু বলছি যে যে মেজাজ এবং শরীর দুটো একসাথে ম্যাচ এক্ষেত্রে এত ভালোভাবে করে গেছে, আমার কাস্টিং নিয়ে খুব একটা ভাবতে হয়। ব্রাত্যদা, গিরিশ ঘোষ এবং রামকৃষ্ণ দেবের মধ্যেও একটা মানে আগে তারা একে অপরের একটা সঙ্গে আকর্ষণ বিকর্ষণ ছিল, হ্যাঁ, পরে সেটা পুরোটাই আকর্ষণে পরিণত হয়। সেটা তো বিনোদিনীর হাত ধরেই কিছুটা আর কি বিনোদিনীর হাত ধরে আমি বলবো না, আমি বলবো বিনোদিনীর প্রতি কলকাতা ব্রাহ্ম সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি গিরিশ নিজেও সেটা পরোক্ষভাবে নিতেন, যেটা সৃজিতের এই সংলাপেও আছে, যে ভাই তুমি আমার টিকিট থিয়েটারটা টিকিট কেটে দেখো ঠিকই, কিন্তু আমি বারাঙ্গনাদের সঙ্গে অভিনয় করি বলে তুমি আমাকে নিচু বা খাটো চোখে দেখো, সামনে এসে প্রশংসা করো, পেছনে গিয়ে বলো বেশ্যা সংসর্গ করে।
এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা গিরিশ, মানে গিরিশের যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, যেটা ও স্ক্রিপ্টে এটা ব্রিলিয়েন্টলি এনেছে, সেটা হচ্ছে গিরিশ মানে একটা সিনিক। ও যে অংশটা দেখাচ্ছে যে মানে 1884 সালের জানুয়ারি মাসে বিনোদিনী স্টেজ ছেড়ে চলে যাচ্ছে পাকাপাকিভাবে, ও ঠিক ওই সময়টা আনছে। আর গিরিশ তখন একেবারে খেলুড়ে, কিন্তু আবার একই সঙ্গে সিনিক খানিকটা। তো মানে পলিটিক্সটা গিরিশই করছেন বিনোদিনীর সঙ্গে, এই সবটাই ও এনেছে ওর লেখায়। এখন মানে আমার বক্তব্য হচ্ছে যে গিরিশ তাহলে মানে রামকৃষ্ণর হাত ধরে নয়, মানে রামকৃষ্ণ যেভাবে বিনোদিনীকে স্পর্শ করলেন এবং বললেন যে তোদের চৈতন্য হোক, তোরা খুব ভালো করেছিস, এইটা একজন মানে যেখানে ছোঁয়াছুঁই করা বারণ, সেইটা গিরিশচন্দ্রের দৃষ্টিভঙ্গির একটা রামকৃষ্ণ সম্পর্কে পরিবর্তন ঘটালো। উনি মনে করলেন যে রামকৃষ্ণের মধ্যে দিয়ে যে বাঙালি এলিট সমাজ, হ্যাঁ, আসলে আমাকে এতদিন ধরে অচ্ছুত এবং ব্রাত্য করে রেখেছিল, রামকৃষ্ণের মধ্যে দিয়ে কোথাও আমি যেন আমারও একটা শুদ্ধতা হলো। এবং সেই সময় তার দ্বিতীয় স্ত্রী মারা গেছে, নিজের একমাত্র মানে পরে পরে ছোট একটা ছেলে হয়েছিল সুরত কুমারী, ওর দ্বিতীয় স্ত্রী, সে খোকা মারা গেছে। দানিবাবু তার ছেলে, দানিবাবুকে উনি জীবনে দাঁড় করিয়ে দিয়েছেন, কিন্তু দানিবাবুর সঙ্গে একই সঙ্গে তার সঙ্গে একটা লাভ অ্যান্ড হেট, পিতা পুত্রের সম্পর্ক। ওই ছেলেটাকে উনি খুব ভালোবাসতেন, মনে করতেন যে খোকার মধ্যে রামকৃষ্ণ এসে জন্ম নিয়েছেন। ঠিক আছে, সে ছেলেও মারা গেছে, ফলে একটা মানসিকভাবে একটা বিধ্বস্ত একটা লোক। হ্যাঁ, সে তখন পুরো তার বকলমা রামকৃষ্ণ পায়ে সমর্পণ করছেন, মদ ছাড়ছেন না। রামকৃষ্ণ তাকে বারবার বলছেন, কিন্তু মদ্যপান তিনি চালিয়ে যাচ্ছেন। তো এইটা একটা গিরিশের একটা অদ্ভুত মানে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। এবং ও যেভাবে এনেছে, শুধু গিরিশ না, মানে ভুনি, মানে অমৃতলাল বসু, অদা, মানে অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, মানে 19th সেঞ্চুরি থিয়েটারের যারা প্রধান পুরুষ, তাদেরকে সবাইকে আমরা এই সিনেমায় দেখতে পাবো। হ্যাঁ, সেটাও একটা যে বঙ্গীয় রেনেসা হয়েছিল কি হয়নি আমরা জানি না, কিন্তু একটা তো সামাজিক আলোড়ন তো হয়েছিল। সেই আলোড়নের প্রধান পুরুষরা কিন্তু এই সিনেমায় প্রবলভাবে উপস্থিত। মানে 1534 পর এই 1884, এই যে 300 বছরের যে জামকাট, এইটা একটা আমি মনে করি এটা একটা ইতিহাসের দিকে অগ্রস্মৃতি। আর তথ্য মিলল কি মিলল না, আমি কালকে একটা ইন্টারভিউতে বলেছি যে তারান্তিনো যখন ইনগ্লোরিয়াস বাস্টার্স করে, তখন লাস্টে গিয়ে হিটলারকে একটা সিনেমা অপেরা হলে মেরে দেয়, তা সেটা তো মেলেনি। তাহলে গিরিশ ঘোষ বিনোদিনীকে নিয়ে পুরী গেছিলেন কিনা, চৈতন্য অন্তর্ধান রহস্য বলে কোনো থিয়েটার সত্যিই লেখা হয়েছিল কিনা, এই প্রশ্নগুলো খাটে না। কারণ পরিচালকের চোখ দিয়ে উনি কিভাবে দেখতে চাইছেন চৈতন্য, এবং চৈতন্য 19শ শতাব্দীতে কিভাবে ক্রিয়াশীল হয়ে আছেন ওই বাঙালি রেনেসার সাথে। হ্যাঁ, যখন বাঙালি সত্যি মডারেট হতে চাইছে, ধর্মের ক্ষেত্রে ওপেন হচ্ছে, সহজিয়া ধর্মের সঙ্গে ব্রাহ্ম ধর্মের এক ধরনের কলিশন হচ্ছে, এবং সেই কলিশন থেকে আবার একটা নতুন নতুন পথ খুলে যাচ্ছে, নব্য বৈষ্ণব ধর্ম, বিজয়কৃষ্ণ গোস্বামী উঠে আসছেন, সেই জায়গায় চৈতন্যের প্রভাব ঠিক কতটা, সেইটা পরিচালক দেখতে চাইছেন। এবং সেটা এই সিনেমায় খুব খুব ইম্পর্টেন্ট। এবং সেটা ওই থিয়েটার, গিরিশচন্দ্র, নটি বিনোদিনী, এই 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 ত্রিভুজের মধ্যে দিয়ে ওই চৈতন্যের দৃষ্টিকোণটা অভিব্যক্ত হচ্ছে। এইখানে আমার একটা কথা আছে, এটা খুব সুন্দরভাবে রাতদা বললেন, আমিও একটু অ্যাড করছি। মানে যে ইতিহাসের প্রত্যেকটা লাইনের ফাঁকে থাকে ফিকশন। একটা ইতিহাসের লাইন, তারপর একটা আমি বলবো ফিকশন ইজ ডেঞ্জার দ্যান ট্রুথ। এবার আমি বলছি যে প্রথম লাইন কি বলছে, যে কিছু লোক টাইটানিকে উঠলেন। লাস্ট লাইন কি বলছে, টাইটানিক ডুবে গেল। মাঝখানে কারা আছেন, জ্যাক আর রোজ। এবার জ্যাক আর রোজ কি সত্যি ছিলেন আমরা জানি না, হয়তো ছিলেন না, ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমি যখন টাইটানিকের গল্প বলছি, আমি ইতিহাসের সঙ্গে, ঘটনার সঙ্গে, তার ফাঁকে ফিকশন ঢুকাচ্ছি, এবং তাই জন্য কিন্তু গল্পটা অমর হয়ে যাচ্ছে। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি, এখানে স্ক্রিপ্ট রাইটিং, চিত্রনাট্যের আসল টার্নিং পয়েন্ট কোনটা, এইটা যে জ্যাক যেই টিকিটটা নিয়ে টাইটানিকে উঠছে, সেই টিকিটটা সে জিতেছে আরেকটা লোকের কাছ থেকে। এবং পরে যখন আমরা প্যাসেঞ্জার লিস্ট দেখি, মৃত প্যাসেঞ্জারদের লিস্ট, তার মধ্যে তাই জন্য জ্যাকের নাম পাওয়া যায় না। একইভাবে
চৈতন্য অন্তর্ধান রহস্য বলে নাটক আদৌ লেখা হয়েছিল কি লেখা হয়নি সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি এরকম কোনো নাটক মঞ্চস্থ হয়নি। কেন হয়নি? কারণ বিনোদিনী রিটায়ার করে যান। এবার এই যে আমরা মিলিয়ে দিলাম যে এই জন্য হয়নি, ওই টিকিটটা অন্য কারোর টিকিট জিতে টাইটানিকে ওঠার মতনই। আমাদের দুটো লাইনের মাঝখানের জায়গাটাকে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর তার মাঝখানে কি গল্প বলা হচ্ছে, জ্যাক আর রোজ কী করছেন জাহাজের ডেকে, বা আমরা ট্রোপ হিসেবে, গল্প বলার ট্রোপ হিসেবে কিভাবে একটা চৈতন্যলীলা নিমাই সন্ন্যাসের পর তৃতীয়, এবার এটা খুব স্বাভাবিক, মানে এটা খুব স্বাভাবিক এক্সটেনশন থেকে আসে যে একজন নাট্যকার সে চৈতন্যলীলা করছেন, প্রচণ্ড সাকসেসফুল, নিমাই সন্ন্যাস করছেন, অতটাও সাকসেসফুল নয় কমার্শিয়ালি। এবার তিনি তার থার্ড পার্টটা আনতে চাইছেন চৈতন্য অন্তর্ধান রহস্য, তাই নিয়ে পড়াশোনা, তাই নিয়ে বিনোদিনীর সঙ্গে আলোচনা এবং তাকে উদ্বুদ্ধ করা। সো এটা কিন্তু খুব লজিক্যাল, মানে ইতিহাসের জায়গা থেকে খুব লজিক্যাল, সব কিছুর জায়গা থেকে লজিক্যাল, এবং নাটকটা মঞ্চস্থ না হওয়াটাও লজিক্যাল। মানে বাস্তব নাকি বাস্তবসম্মত, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় নিয়ে গিয়ে আমাদের এই সিনেমাটা নিয়ে গিয়ে ফেলে। এবার সেই দুটোর মাঝখানের জায়গাটা আমি ট্রোপ হিসেবে ইউজ করছি পুরো আলোচনাটা করার। যেই এক্সপ্লয়টেশনের কথা উঠছে, যেই ভুনিবাবুর কথা উঠছে, যে মুস্তফির সাহেবের কথা হচ্ছে, তৎকালীন বঙ্গ সমাজের কি স্ট্যান্ড, তখন তার খুঁটিনাটি কি কি নাটক মঞ্চস্থ হচ্ছে, মিউজিক পিট কি হচ্ছে, রামকৃষ্ণ এসে কিভাবে আশীর্বাদ করছে, এই সব কিছু ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড টাইমের খেলায় আমি এই চৈতন্য অন্তর্ধান রহস্য বলে একটি নাটক, যেটা কোনোদিন হয়নি, সেই ট্রোপের অছিলায় আমি গল্পটা বলছি। যেরকম জ্যাক অ্যান্ড রোজের প্রেমের গল্পের অছিলায় আমরা টাইটানিকের গল্পটা দেখতে পাই, সেইভাবে। খুব ভালো করে তুমি বোঝালে এবং ব্রাত্যতাও বললেন, আমার তো মনে হচ্ছে শুনেই যাই আমি। আরো কিন্তু বোধহয় এডিট করতে হবে পরে তোমাকে। না, আমি এডিট করব না। আচ্ছা। এটা আমি এডিট করতে পারবো না হাতে ধরে। প্রায় রোজের মতোই লাগছে তোমাকে একদম। কিছু কিছু জিনিস এডিট করা যায় না, একটু রাখতে হয় যাতে থ্যাংক ইউ যাতে আমি যতটা আর কি এটা শুনে জানতে পারলাম, বা আমার যতটা ভালো লাগলো বাকিদেরও ভালো লাগে। এই ছবিতে রামকৃষ্ণ হয়েছেন পার্থ ভৌমিক, মানে এইটা তুমি কিভাবে চুজ করলে? আর পার্থ ভৌমিকের সঙ্গে আপনার একটা পলিটিক্যাল ইনক্লিনেশনও রয়েছে নিশ্চয়ই। তো সেইটা কি আপনারা ওখানে মানে আর কি, মানে কি হতো সেটা আমি এটাই মানে আমরা জানতে ব্রিগেড সমাবেশ করতাম কি না? না না না। এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আমি পার্থদাকে উইঙ্কেল টুইঙ্কেলে একটা চরিত্র দিয়েছিলাম, একজন তৃণমূল পার্টি মেম্বারের চরিত্র। আমি একটু লাইক ফর লাইক কাস্টিং করতে ভালোবাসি আর কি। তো এবার আমি দিয়েছি পার্ট, আমি পার্থ দাকে ফোন করেছি, তো উনি রাজি হয়েছেন, তো করেছেন পার্টটা। আমি পার্থ যখন করছেন তখন আমার সাডেনলি মনে হলো যে না, উনি তো তার মানে অভিনয় করেন, কারণ উনি যেভাবে ক্যামেরা নিচ্ছিলেন, যেমনভাবে কথা বলছিলেন এবং যেভাবে লাইনগুলো ডেলিভার করছেন, তখন আমি জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি থিয়েটারের লোক। তখন আমি বললাম ও তাহলে তো খুব ভালো, এবার সেটা হয়ে গেল, তো মাথায় ছিল একটা চরিত্র। তারপর যখন করছি আমি না, রামকৃষ্ণটা এমন, আমি কোনো এরম অভিনেতা চাইনি যার অলরেডি একটা ব্যাগেজ আছে, মানে প্রচণ্ড সে অভিনেতা হিসেবে ফেমাস। না, কিন্তু আমি জানি না এখানে বলা ঠিক হচ্ছে কিনা, অঞ্জনদাকে কি বলা হয়েছিল? অঞ্জনদা আমায় একবার বলছিলেন, অঞ্জন দত্ত। অঞ্জনদার কথা ভাবা হয়েছিল, কিন্তু এই এক্স্যাক্টলি যেই কারণটা আমি বললাম, এই কারণেই আমি নাকচ করি। কারণ আমি বলি যে অঞ্জনদা করলে খুব ভালো, কারণ অঞ্জনদা অভিনেতা হিসেবে ব্রিলিয়েন্ট, কিন্তু অঞ্জনদার সঙ্গে দার্জিলিং, অঞ্জনদার সাথে অনেক কিছু, অনেক রামকৃষ্ণটা ঠিক যায় না। হ্যাঁ, মানে আমি বলছি সবকিছু মিলিয়ে ধরো যে মানে যে বিশ্বাস করতে চাইছে যে ইনি রামকৃষ্ণ, বা সমর্পণ করতে চাইছে, কালিম্পং থেকে কার্শিয়াং যেতে পারে, হ্যাঁ, কিন্তু মানে বেলুড় টু দক্ষিণেশ্বর। বেলুড় টু দক্ষিণেশ্বর। তো আমার কোথাও একটা গিয়ে আমার এটা ব্যক্তিগত, এটা কমপ্লিটলি মানে ভুল হতে পারে, বাট আমার মনে হয় যে যেমন ধরো মানে দিব্যর কাস্টিংটাও সেম লজিকে, মানে আই নিডেড সামওয়ান নিউ অর নতুন, যার অ্যাকচুয়ালি অন্য কোনো চরিত্রের ব্যাগেজ তার সাথে সাদৃশ্যে, তার অভিনয়, তার কণ্ঠস্বরে জড়িত নয়। তো সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে এইটা একটা আমরা ট্রাই করতে পারি বলে পার্থদাকে। এবং হ্যাঁ, তারপর তো ব্রিগেড হয়নি, কিন্তু অবভিয়াসলি আড্ডা তো হয়েছে, প্রচুর আড্ডা হয়েছে।
না পার্থ আমি তো একসঙ্গে থিয়েটার করেছি আগে, তো এখানে আলাদা করে আর যে থিয়েটার সিনেমার বাদ দিয়ে যে সিনেমা মানে রাজনীতির গল্প হবে সেটা হয়নি আমাদের। আর আমার সঙ্গে একদিনই কাজ ছিল, যেটুকু আমরা থেকেছি একসঙ্গে, কিছু রাজনীতির কথা হয়েছে, কিছু থিয়েটারের কথা হয়েছে, কিছু সিনেমার কথা হয়েছে। আর মানে সৃজিতের ছবিতে সত্যিই কি গল্প করার অবকাশ থাকে? আমার মনে হয় না থাকে। আমার তো মনে হয় সৃজিতের ছবি বলে না, বাংলা সিনেমাতেই আমাদের রিসোর্সের যে অবস্থা, আমাদের যা দিন দেয়া হয় শুটিং শেষ করার, এবং তাও তো আমি ঝগড়াঝাটি করে অনেক বছর পর মানে শেষ কয়েক বছর দুটো ক্যামেরার হ্যাঁ, ওই তো দুই ক্যামেরা ক্যামেরায় শুট করাটা মানে চালু করেছি, বলছি যে না, এরপর সম্ভব না, মানে এরপর মানুষ মারা যাবে আর কি, এত কম দিনে যদি একটা সত্যি তাই, ছবি মানে শেষ এত করতে হয়। স্ট্রেসফুল, হ্যাঁ। এত হেক্টিক। তো আমার মনে না কারোরই খুব একটা অবকাশ থাকে আর কি। তো আমি একটু অল্প করে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমি অফিস করে বাড়ি সামলে আর টাইম পাই না। আপনি মন্ত্রিত্ব সামলে কখন নাটক লেখেন, কখন মানে আর কি না, অভিনয় ওটা করেন, বলা যাবে না, ওটা বলা যাবে না, না না না। মানে এটা কি করে আপনি ব্যালেন্স করেন, আমি এটা জানতে চাই। ব্যালেন্স কি খুব করতে পারি তা নয়, চালিয়ে যাচ্ছি। প্লেলিস্টটা বলো। না, সেটাও বলা যাবে না, না 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 না। একটা কিছু হ্যাঁ, না, প্লেন মিস মানে পুরীতে আমার আউটডোরে যাওয়ার কথা ছিল। তো যেদিন যাওয়ার কথা ছিল সেই দিন বিকেলে আমাদের একটা জরুরি বৈঠক ছিল, মিটিং, মন্ত্রিসভার বৈঠক। তারপর মানে তিনি আমায় ডাকেন তার ঘরে, ফলে ফ্লাইটটা মিস করি। এবার তুমি তখন কি করছিলে? আমি খালি আমি ওকে দেখো, বলি, আমার- আমি ওকে বলিনি, কারণ ও তখন শুটিংয়ের মধ্যে। ও বললে ও টেনশনে পড়ে, ওকে আমি কেন, আমি এইটা আমি ওর সঙ্গে কোনো কমিউনিকেটই করিনি। আমি রানাকে মেসেজ করলাম কাল সকালে আমার ঠিক মানে তথ্যটা জানিয়ে যে আমি ফ্লাইটটা এই সময় ধরতে পারছি না, কিন্তু কাল সকালে তুমি আমায় দেখতে পাবে। আমি রাত্রে ট্রেন ধরে নিই। আচ্ছা, শুটিং থেকে শুরু করে একদম মানে শেষ, মানে অরিজিৎ সিংকে দিয়ে গান গাওয়ানো, অরিজিৎ তো আগের রাতে গায় যেদিন পরের দিন রিলিজ। তো এই পুরো ব্যাপারটা আমার সঙ্গে সবসময় আমি ব্লাড প্রেশারের ওষুধ হ্যান্ডি রাখি। এটা My কোনো- God! কোনো অসুবিধা হয় না আর কি, মানে আমি টুক করে যে কোনো মানে ভগ্নদূতের মধ্যে যে কোনো খবর আসতে পারে। কখনো আসতে পারে, হাতের এবং কাছে এটা আমাদের সবসময় ক্ষেত্রেও কিন্তু সত্য। ব্লাড প্রেশার। আমি প্রোডাকশন টিমের থেকে জেনে গেলাম যে কালকে আমার সকাল 9টায় কল। আমি 12টার সময় আমার থিয়েটারের দুই বন্ধু সৌম্য বন্দ্যোপাধ্যায় আর আমাদের সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, তাদের ডেকে ঘরে চুটিয়ে আড্ডা দিচ্ছি। ঠিক 12টার 12:30 নাগাদ ভগ্নদূতের মতো আমার ব্রাদার, আমার ভাই, আমার আমার ভালোবাসার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঢুকলেন। হ্যাঁ, ঢুকে বললেন যে একটা কথা বলছি। আমি বুঝতে পারি, হ্যাঁ বলো। কালকে যদি 4টে কলটা 12টার সময় বলছি, ঠিক আছে? এবার আমি না খানিক স্তম্ভিত তাকিয়ে থাকলাম। আর আমি তো সত্যি ওর জন্যই ছবিটা করছি। আমি বললাম, তুমি যখন বলছো 4টে পাবে তুমি আমায়, তো আমি যেখানে চোখের সামনে 6 ঘন্টা ঘুম দেখতে পাচ্ছিলাম, আমি দেখলাম যে কিন্তু সেখানে 4টে, কিন্তু 4টে এক হয়নি, ওটা 3:58 থেকে একজন রেডি ফেডি হয়ে মানে একদম আমি দেখি আমার ইনক্রেডিবল পরিচালক ডেডিকেশন, ইনক্রেডিবল। না না, মানে যারা এইভাবে টাইম ম্যানেজ করেন তারা হয়তো মানে তাদের কোনো একটা সিস্টেম থাকে, এবং না, আমার ধরুন সৃজিত ওইভাবেই করে না, যে একটা বছরেও 4টে ছবি করছে। আমাকে ভাবতে গেলে আমি যদি মানে অন্য কিছু না করে সিনেমা, আমি তো আমি আমি- আমার হার্ট ফেল করে যেতাম। আর ও এত প্যাশনেট, আমি কাজ করতে গিয়ে দেখলাম এত যত্ন ভরে, এত প্যাশনেটলি, কখনো ভালোবাসায়, কখনো মানে তার অন্যান্য অ্যাসিস্ট্যান্টদের ওপর ভালোবাসা এবং মানে চুমু এবং চাবুক দুই একসঙ্গে চলছে, বকাবকি। হ্যাঁ, তো এটা এই প্যাশনটা না থাকলে না, ওই খিদেটা খুব দরকারি, যে আমি আমি এমন একটা কাজ করবো। সেই জন্য সৃজিত মুখোপাধ্যায়। আমি শেষ করব, দুজনকেই অনেক ধন্যবাদ। মানে এই মানে আমার মনে হলো এই কথোপকথনটা আমার তো এ যাবৎ একটা অন্যতম সেরা কথোপকথন হয়ে থাকবে মানে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আর আগামী দিনে রিলিজ করছে 25 তারিখ, কি বলবেন দর্শকদের? সৃজিতদা তো আগেই একদিন বলেছো। আমার মনে হয় যে আমরা অনেক বলেছি, এবার ছবি কথা বলুক, ট্রেলার কথা বলেছে, গান কথা বলে, গান আপনারা এত ভালোবেসেছেন, মানে মানে আমি বোঝাতে পারবো না যে গান মানুষ কতটা ভালোবাসছেন এবং কতটা আমায় জানাচ্ছেন। বলছেন লাস্ট 10-15 বছরের সেরা মিউজিক অ্যালবাম, অনেক কিছু বলছেন, এবং নানান বয়সের মানুষ বলছেন, মানে 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মানুষ তারা যোগাযোগ করে বলছেন যে আমাদের বাংলা গানে আস্থা আবার ফিরলো, এরকম অনেক কথা বলছেন। তো আমি সেই হাইপার বলে যাচ্ছি না, আমি শুধু এইটুকুই বলছি, আমাদের ছবি যদি ভালো লাগে তাহলে প্লিজ লিখবেন, দেখবেন, লিখবেন,
ছড়িয়ে দেবেন, কারণ ওই ওয়ার্ড অফ মাউথটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। এছাড়া তো আমাদের কোনো অস্ত্র নেই, আমাদের মার্কেটিং পিয়ারে অত টাকা থাকে না। আমাদের আপনাদের উপরেই আমাদের ভরসা করতে হয়। তো আপনারা প্লিজ একটু ছবিটাকে দেখবেন। আর আমি এই গানের প্রসঙ্গে একটা জিনিস জানতে চাই, যে কবি সুমনের বায়োপিক কবে আসছে? হবে হবে ওটা তো হতেই হবে। হ্যাঁ, ওটা হবে, ওটা সব হবে। ওটা ধীরে সুস্থে ভালো করে লেখার কাজ, মানে লেখার কাজ ঠিক বলবো না, তবে একটা টাইম লাইন, একটা ইনফরমেশন গ্যাদারিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সো মোটামুটি সাজাতে শুরু করেছি। আমি সবই কবি সুমন এককে যাই এবং তোমাকে দেখতে পাই, আমি নিশ্চিত যে খুব তাড়াতাড়ি সেটা আসবে। ব্রাত্যদা কি বলবেন দর্শকদের? আমি ওই সৃজিতের মতোই বলবো যে জনশ্রুতি হচ্ছে মানে ওরাল পাবলিসিটির মতো পাবলিসিটি। যেমন সব মহাকাব্য মৌখিকভাবে প্রথম বলা হয়েছে, এই সিনেমাটাও প্রায় একটা মহাকাব্যের মতো, একটা সাগা তো বটেই। একটা 500 বছরের মানে স্প্যানকে, সময়ে জোনকে এই সিনেমাটা কভার করছে, এবং সেটার সঙ্গে বাঙালি আবেগ, বাঙালির অস্মিতা, বাঙালির বেঁচে থাকা, বাঙালির হেরে যাওয়া, বাঙালির উৎকণ্ঠা, বাঙালির প্রেম, বাঙালির উচ্ছ্বাস, বাঙালির শোক, সব এটার সঙ্গে মিলেমিশে প্রায় ওই বৈষ্ণব পদাবলীর ভাষায় একটা মানে আক্ষেপানুরাগ মিশ্রিত মাথুর হয়ে আছে। এই মাথুর গাথা আপনারা দেখুন, এই বিরহ গাথা আপনারা দেখুন, এবং তার মধ্যে সমুদ্রের জল ছেঁকে যার সঙ্গে সমুদ্রে যিনি বিলীন হয়ে গেছিলেন বলে জনশ্রুতি আছে। অনেকগুলো জনশ্রুতির মধ্যে একটা থিওরি আছে, 3টে থিওরি অ্যাকচুয়ালি, তার মধ্যে একটা হচ্ছে সমুদ্রে উনি বিলীন হয়ে গেছিলেন। সেই সমুদ্রের জল সেঁচে তাকে আবার ঝিনুকের মধ্যে মানিকের মতো আপনারা নিজেদের হৃদয়ের মণিকোঠায় উদ্ধার করুন। আমাদের তাহলে সিনেমার যে চৈতন্য, বঙ্গজীবনের যে চৈতন্য,